নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ। দুজনকে স্বাগত সংবাদ সম্প্রসারণে। শেষ পর্যন্ত যে দাবি খবরের পরে একটি পত্রিকায় খবর আসার পরে বিভিন্ন জনের দাবি যে তার বিরুদ্ধে তদন্ত হোক, তদন্ত শুরু করছে দুর্নীতি দমন কমিশন। কিন্তু এই সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত কতদূর ঠেকবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। বেনজির আহমেদ সাবেক আইজিপি হিসেবে দায়িত্ব পালনের সময় খুব আলোচিত আইজিপি ছিলেন এবং দুর্দণ্ড প্রতাপশালী পুলিশ অফিসার হিসাবে তিনি আবির্ভূত হয়েছেন এবং পুলিশ বাহিনীতে তার ভক্তের সংখ্যা, শিষ্যের সংখ্যা কম নয় এবং সে বর্তমান সরকারের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশের যে ভূমিকাগুলো নিয়ে আমরা সমালোচনা করি সেই সব ভূমিকা তিনি মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র্যাপিড ডিজি বলুন এবং আইজিপি হিসেবে সব জায়গায় পালন করেছে। তো বেনজির আহমেদের বিরুদ্ধে একটি পত্রিকায় তার সয় সম্পত্তির বিবরণ যেগুলো প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে বেনজির আহমেদ নিজেও ভিডিও বার্তায় বিপরীত বক্তব্য দিয়েছেন। বলেছেন যে কেউ যদি প্রমাণ করতে পারে এগুলো তার অনুপার্জিত সম্পত্তি তাহলে সেগুলো দিয়ে দেবে। বিষয়টি হচ্ছে, ঘটনাগুলো ঘটেছে, এক নম্বর হচ্ছে পত্রিকায় বেরিয়েছে, তারপর একজন স্বতন্ত্র এমপি দুদক কার্যালয়ে গিয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরুর জন্য দরখাস্ত দিয়েছেন এবং এরপরে কোর্টে মামলা হয়েছে। এই ঘটনাগুলো যেভাবে হয়েছে এর পেছনে মনে হয় যে কোনো প্রভাবশালী মহলের সমর্থন ছাড়া এই পত্রিকায় রিপোর্ট বের হওয়ার পর আদালতে এই দুদকের কাছে অভিযোগ জমা দেওয়া, তারপরে কোর্টে যাওয়া, এগুলো হয়নি। বেনজির আহমেদ নিজেও বোধহয় সেটা অনুভব করছেন যে সরকারি কোনো মহল তার বিরুদ্ধে এই তদন্তের জন্য তাকে ধরার জন্য করছে। আমরা তো মনে করি পুলিশ বাহিনী সম্পর্কে যেই দুর্নাম বর্তমান সরকার হয়েছে, পুলিশ বাহিনী নিজেকে মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ, এই ধরনের একটা স্লোগান পুলিশের মুখেই আমরা শুনেছি। সেই জায়গায় এরকম একজন প্রতাপশালী আইজিপি তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, এটা তো নাগরিক জীবনে একটি বড় খবর এবং আমি মনে করি শুধু পত্রিকায় বের হওয়ার জন্য অপেক্ষা করলে চলবে না। দুদকে এমন অনেক অভিযোগ জমা পড়ছে, চোখ কান খোলা রাখলেই আমরা জানি যে এই ধরনের অনেক অফিসার আছে যাদের বিরুদ্ধে অভিযোগ করা যায় এবং যাদের সয় সম্পত্তির পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়েছে। আমরা আশা করব এই বিষয়টি নিয়ে দুদক একটা নিরপেক্ষ তদন্ত করবে এবং তদন্ত করার মধ্য দিয়ে আমরা প্রকৃত তথ্যগুলি জানতে পারবো। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে সরকারি কর্মকর্তা কারো বিরুদ্ধে তদন্ত হওয়ার পরে দুদক থেকে আবার তাকে অব্যাহতি দিয়ে সার্টিফিকেট দেওয়া হয়েছে। কয়েকজন সচিবের ক্ষেত্রে হয়েছে এবং সেই সার্টিফিকেট নিয়ে তারা ঘুরেছেন এবং আমাদের মোশাররফ সাহেব না, তিনি আপনার ওই পদ্মার মোশাররফ ভূঁইয়া আর সৈয়দ আবুল হোসেন তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। তবে এইবার যেহেতু বিষয়টি নিয়ে দুদককে এখনো পর্যন্ত সিরিয়াস মনে হচ্ছে, তো সেই জায়গায় দুদক একটি, আমি মনে করি যে নিরপেক্ষ রিপোর্ট দেবে এবং বাংলাদেশে এই চলমান যে আপনার দুর্নীতির কথা বলি, অনিয়মের কথা বলি, বিপুল পুলিশ বাহিনীর বিরুদ্ধে অভিযোগটা অনেক বেশি, সেই জায়গায় দুদক একটা মানুষের আস্থার জায়গায় রিপোর্ট দিতে পারে। এখন প্রত্যাশা, জানি না প্রত্যাশা পূরণ হবে কিনা। অধ্যাপক শফিউল আলম ভাই, আমি প্রশ্নটা এই কারণে করেছিলাম কারণ এর আগেও একজন আইজিপির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, নূর মোহাম্মদ, নামটাই বলে দিলাম। তারপরে উনি এমপি হয়েছেন এবং সেই তদন্ত এখনও শেষ হয়নি। তারপরে এই বেনজিরের বিরুদ্ধেও 2014 সালে অভিযোগ এসেছিল, সেখান থেকেও ক্লিন চেক দেওয়া হয়েছে যে সেটি প্রমাণিত হয়নি। এই জন্যে বললাম যে তদন্তটা আসলে কতদূর আগাবে বলে আমরা ধারণা করতে পারি। দেখেন, আপনাকে তো আশাবাদী হতে হবে এই কারণে যে আপনি দেখেন যে বেনজির আহমেদ সাহেবের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, উনি নিজে সেই অভিযোগ খণ্ডন করার চেষ্টা করেছেন, তারপরে
দুদক কিন্তু অলরেডি একটা টিম গঠন করেছে। তো এইটা তো বিএনপি আমল বা অন্যান্য আমলে আমরা এটা কল্পনাই করতে পারি না যে দুর্নীতির বিষয়ে এরকম বড় বড় ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসবে এবং সেটা তদন্তের জন্য টিম হবে, এটা অবিশ্বাস্য ছিল। তো সেই জায়গায় টিম হয়েছে। তো টিম এখন অনুসন্ধান করে বের করুক, কারণ সবসময় অভিযোগ আসলেই যে একটা মানুষ অপরাধী হয়ে যায় তা তো না। অভিযোগ এসেছে, অভিযোগ প্রমাণ হোক, অভিযোগের সমর্থনে আপনার তথ্য উপাত্ত সংগ্রহ করুক দুদক, করে জাতিকে জানাক যে অভিযোগগুলো এসেছে সেটা সত্যি কিনা। কারণ হচ্ছে যে আপনি নূর মোহাম্মদ সাহেব সম্পর্কে যেটা বললেন সেটা আমার জানা নেই, যদি এখনো তদন্ত চলতে থাকে। বাংলাদেশে তো অনেক তদন্ত বহু চলে। তারপরে যেটা বলা হলো যে আবুল হোসেন সাহেব এবং মোশাররফ হোসেন সাহেব তারা পদ্মা সেতুতে তো দুর্নীতি হয়েছে বলে এরকম কেউ প্রমাণ করতে পারেনি। কানাডার আদালতও কিন্তু সেটা ভুল প্রমাণ করেছে, বলেছে যে পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি, কারণ দুর্নীতি হওয়ার আশঙ্কা ব্যক্ত করা হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে। সেটা একটা দেশীয় এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্র পদ্মা সেতুর বিরুদ্ধে, সেই চক্রান্তের ফলে আপনার পদ্মা সেতুর যে ঋণ সেটা বাতিল হয়েছে এবং পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়নি সেটাও প্রমাণ হয়েছে। তো সেই প্রসঙ্গটি এখানে না এনে বরং আমরা সরকারকে আহ্বান জানাই, সাধুবাদ জানাই যে এরকম প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে যখন অভিযোগ উত্থাপিত হয় সেই অভিযোগগুলো যাতে তদন্ত হয় এবং দ্রুততম সময়ের মধ্যে যাতে তদন্ত হয়ে যাতে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ধরনের ব্যবস্থা যাতে নেওয়া হয়। তাহলে যেটা হবে যে সমাজে দুর্নীতি নিরুৎসাহিত হবে, বিশেষ করে যারা ক্ষমতার একেবারে শীর্ষ পর্যায়ে থাকেন। তো সেই শীর্ষ পর্যায়ে যারা থাকেন তারাও একটু সচেতন হবেন যে আমরা যদি দুর্নীতি করি তাহলে আমাদের বিরুদ্ধেও তদন্ত হবে, মামলা হবে। এটা এক ধরনের আপনার ডেটারেন্ট হিসেবে কাজ করবে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে বাংলাদেশে এটা একটা উল্লেখযোগ্য ঘটনা যে সাবেক একজন আইজিপি, যিনি পুলিশে অত্যন্ত যোগ্যতার সাথে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন, এখন তার বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেটা তদন্ত হচ্ছে। তো সেইটার তদন্তের জন্য আমার মনে হয় আমাদের অপেক্ষা করা উচিত। আমরা যেটা আশা করব যে এই তদন্তটা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে এবং তদন্তটা সুষ্ঠুভাবে সম্পন্ন। আমি সেটাই আমাদের কথা ছিল যে কোন দিকে যেতে পারে বলে আমরা আশা করতে পারি। আমরা আশা করি যে তদন্ত হোক, তদন্ত হয়ে আপনি যেটা বললেন সেই কথা ধরেই বলতে চাই যে একদম কারো বিরুদ্ধে অভিযোগ আসা মানে হচ্ছে তিনি দোষী তা কিন্তু নয়, সেটি প্রমাণ সাপেক্ষ ব্যাপার। প্রমাণ হোক, তিনি যেহেতু অন রেকর্ড বলেছেন যদি প্রমাণিত না হয় তিনি বিনা পয়সায় তার সকল সম্পদ দান করে দেবেন, সেই অপেক্ষায় আমরা থাকলাম। একটা বিরতি নিয়ে এসে আমরা অন্য বিষয় নিয়ে একটু আলোচনায় যুক্ত হই। দর্শক, নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং শওকত মাহমুদ, দুজনকে আবার স্বাগত। শওকত মাহমুদ, এই প্রচণ্ড গরমের মধ্যে আজকে বিশেষজ্ঞদের যেটা মত সেটি হচ্ছে যে গত কয়েক বছরের মধ্যে 7 বছরের মধ্যে ঢাকার গড় তাপমাত্রা বেড়েছে 4 ডিগ্রি সেলসিয়াস এবং এটার পেছনে তারা নাগরিকদেরকেও দায়ী করছেন। সেই জায়গাটা থেকে আমরা কিভাবে আসলে প্রিভেন্ট করতে পারি? আসলে এই ধরনের একটা গরম বহুদিন বাংলাদেশে অনুভূত হয়নি এবং আল্লাহর কাছে অশেষ কৃপা যে তিনি রমজান মাসে আমাদের মোটামুটি ঠান্ডার মধ্যেই রেখেছিলেন। তো এখন এই গরমের মধ্যে আমরা আকস্মিকভাবে একটু হতভম্ব হয়ে পড়েছি এবং মানুষ খুব, আমি বলবো, উদ্বিগ্ন। সবাই কিভাবে এই গরমকে মোকাবিলা করা যায়, মোকাবিলা তো করার পথ নেই। তবে আমরা জলবায়ুর দুর্যোগের ক্ষেত্রে আমরা বারবার কথা বলে আসি এবং আমরা সেগুলো মোটামুটি ঝড়, ঘূর্ণিঝড়, বন্যা এগুলোর দিকে আমাদের বেশি মনোযোগ ছিল। কিন্তু খরা বা যে জিনিসটা একটা আশঙ্কা দেখা দিচ্ছে এবার যদি এই গরমটা প্রলম্বিত হয়, খরার দিকে রূপ নিতে পারে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে মোকাবিলা করব সেই জন্য আমাদের প্রস্তুতি নেই। আসলে প্রস্তুতি থাকার কথাও না, কিন্তু আমি মনে করি জনগণের তো দায় অবশ্যই আছে। কারণ মানুষ যেভাবে বাঁচে, বিশেষ করে ঢাকা শহরে, তার যে জীবন ধারণের পদ্ধতি, তার দারিদ্র্য, তার বসবাস, তার আবর্জনা পরিষ্কারের তার প্রণালী, সবকিছুই কিন্তু আমি মনে করি যে পরিবেশকে দূষিত করে। এবং ঢাকা বিশ্বের অন্যতম শীর্ষ একটা বায়ু দূষিত শহর, এটা তো প্রমাণিত হয়েছে।
সেই জায়গায় এই গরমে আমাদের দায়িত্ব আছেই, কিন্তু আমি মনে করি যে যেই ধরনের একটা প্রস্তুতি সরকারের পক্ষ থেকে নেওয়া প্রয়োজন, আমরা শুধু গরম আসলে শুধু হিট স্ট্রোক এড়ানোর জন্য পানি খেলাম খেলাম এছাড়াও যদি সরকারের আর কি আছে, যেমন হাসপাতালের প্রস্তুতি যেটা আমরা কোভিডের সময় দেখেছি, এবং এটা সরকারের আর কি কি করণীয় আছে সেগুলো সবাই বসে আমার মনে হয় এটা বিচার বিবেচনা করা উচিত। এটা যদি আমরা তো 10 দিন থাকি, শুধু 10 দিনের জন্যই আমরা এটা কষ্ট করবো তারপরে আবার কেটে যাবে, এই ধরনের চিন্তা আমার মনে হয় ঠিক না। কারণ বিশেষজ্ঞরা যে কথাটা বলছেন যে এটা এখন ঘন ঘনই হবে বা আমাদের গোটা গ্রীষ্মকালই তাপমাত্রা এরকম থাকবে। তো সেইখানে জনজীবনে আমাদের এই প্রস্তুতিটা, আমাদের করণীয়টা, এটা সরকারের পক্ষ থেকে এটা করে দেওয়াটা জরুরি। এটা শুধু হেলথ হ্যাজার্ড নয়, অন্য ক্ষেত্রেও মানুষের কাজের দম কমে আসে, মানুষের চলাচল কমে আসে, এবং মানুষ নানাভাবে তারা মনে করি যে সীমিত জীবনযাপনের মধ্যে চলে যেতে পারত। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে জলবায়ুর দুর্যোগ মোকাবেলা শুধু বন্যা ঝড়ের মোকাবিলা না, এই এখন তো আমাদের এই অতিরিক্ত গরমের মোকাবিলাও কিন্তু আমাদের জন্য একটা বড় এজেন্ডা হয়ে দাঁড়াচ্ছে। জি, অধ্যাপক শফিউল আলম ভাই, এই জায়গাটাই যদি আমি বলি যে ঢাকা শহরটা যেভাবে 50 লাখ মানুষের ধারণ ক্ষমতা মানে মোটামুটি সহ্য করতে পারে, সেখানে 2.5 কোটি 3 কোটি মানুষ যদি আসে, সেখানে তো অবশ্যই চাপ পড়বে। পাশাপাশি এই ডিসেন্ট্রালাইজেশনের চিন্তা বহু বছর ধরে করা হচ্ছে, বলা হচ্ছে, গবেষকরা বলছে করা যাচ্ছে না। পাশাপাশি পরিবেশ বিপর্যয় রোধ, ঢাকা শহরের বিল্ডিং একদম কোনো রকম পরিকল্পনাহীনভাবে উঠছে, গ্লাস দিয়ে বিল্ডিং বানানো হচ্ছে, যত্রতত্র এসি, এগুলো নিয়ন্ত্রণটা করবে কে? মানে কন্ট্রোলটা তো করতে হবে। যেমন ধরেন এই যে তাপদাহ যে আমরা আজকে অনুভব করছি, এটার তো আঞ্চলিক স্থানীয় কারণ এবং বৈশ্বিক কারণ দুটোই আছে। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন যে এই যে তাপদাহটা এই মুহূর্তে যে শুধু আমাদের এখানে হচ্ছে তা না, এটা সাউথ ইস্ট এশিয়াতে হচ্ছে, কিছুদিন আগে ইউরোপে হয়েছে, এবং নর্থ আমেরিকায় যেখানে বরফ পড়ে সেখানেও হয়। কখনো কখনো একেবারে জঙ্গলে আগুন আগুন ধরে যায় তাপদাহের কারণে। তো সেটা এই যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন জায়গায় বিষয়গুলো হচ্ছে। অন্য দেশে যখন এটা হয়, তারা যেহেতু তাদের জনসংখ্যা কম, দেশের আকার অনেক বড়, সিটির আকার অনেক বড়, তারা সেইভাবে অনুভব করে না। তো আমাদের এখানে এই বৈশ্বিক কারণের সাথে সাথে আমাদের নিজস্ব কিছু কারণ আছে, যেটা আপনি কিছুটা উল্লেখ করলেন। ধরেন এই যে আপনি যদি হিসেব করে দেখেন, গত 5 থেকে 7 বছরে আমাদের কতগুলো বাড়িতে আমরা এসি লাগিয়েছি, আমাদের গাড়ির সংখ্যা কি পরিমাণে বেড়েছে। তো সেইটার সাথে পাল্লা দিয়ে এই যে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড যে উচ্চারিত হচ্ছে, সেটাকে মিটিগেট করার জন্য আমরা বৃক্ষ কতটা রোপণ করেছি বা আমরা কি ধরনের ব্যবস্থা নিয়েছি, সেইটার একটা তুলনামূলক আলোচনা করা দরকার। সেই জন্য সরকারের যেটা দায়িত্ব হচ্ছে যে এখন একটা আপনার পরিকল্পনা গ্রহণ করা, যে স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদী পরিকল্পনা এখানে খুব বেশি কাজে আসবে না। আপনি যেটা বললেন যে এই যে ডিসেন্ট্রালাইজেশনের চিন্তা তো অনেকদিন ধরে হচ্ছে, তো সেই ডিসেন্ট্রালাইজেশনটা একটা ব্যাপক কর্মযজ্ঞ, যেমন এইটার সাথে সমস্ত নাগরিক জীবনের সুবিধাগুলো জড়িত। ধরেন আজকে আপনি একটা ভালো স্কুল বলেন, ভালো হাসপাতাল বলেন, ভালো থাকার জায়গা বলেন, সবকিছু ঢাকা শহরে সীমাবদ্ধ। তো এখন আমাদের ডিসেন্ট্রালাইজেশনের জন্য সব জায়গায় ভালো স্কুল কলেজ তৈরি করতে হবে, বা যে স্কুল কলেজগুলো আছে সেগুলোর মান বাড়াতে হবে, ভালো হাসপাতাল লাগবে, ভালো যোগাযোগ ব্যবস্থা লাগবে, সেগুলো সরকারের পরিকল্পনার মধ্যে রাখতে হবে। কারণ ঢাকা শহরকে যদি আপনার বাসযোগ্য রাখতে হয়, তাহলে ডিসেন্ট্রালাইজেশন কোনো বিকল্প নাই। সেটা তো একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আপনার এই যে পরিবেশের এই যে বিরূপ প্রভাব, এইটাকে কমানোর জন্য ঢাকা শহরে যে 2.5 কোটি লোক, এখন অবশ্য সাম্প্রতিক সময়ে পদ্মা সেতু হয়ে যাওয়ার ফলে বা এই যে মেট্রো রেল হয়েছে একটা দিকে, আরো যখন বিভিন্ন দিকে মেট্রো রেল হবে, তখন কিন্তু মানুষের বিস্তৃতিটা ছড়িয়ে পড়বে। এখন দক্ষিণবঙ্গের থেকে সকালে অনেক মানুষ আসেন, এসে বিকেলে চলে যান। কুমিল্লা, তারপরে ঢাকার আশেপাশে অনেক জায়গা থেকে মানুষ আসেন দিনের বেলা কাজে, আবার সন্ধ্যার মধ্যে চলে যান। তো সেইটা কিছুটা হচ্ছে, কিন্তু যে মানুষ আমরা এখানে বসবাস করি, প্রতিদিন কাজ করি, তাদের আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে সরকারের একটা পরিকল্পনা মাফিক এই যে পরিবেশকে ভালো রাখার উদ্যোগটা গ্রহণ করা, যে কোন ধরনের মেটেরিয়াল আমরা ব্যবহার করব আপনার এই কনস্ট্রাকশনে, এবং কোথায় কোথায় বৃক্ষরোপণ করব। এখন তো মনে হয় যে আমাদের প্রত্যেকেরই আপনার প্রত্যেক পাড়ায় পাড়ায় যেখানে সম্ভব বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা, এবং
বৃক্ষরোপণ করতে গেলেও আমাদের সেটা খেয়াল রাখতে হবে যে কোন ধরনের গাছ আমরা লাগাবো। সব গাছ কিন্তু আপনাকে শান্তি দেবে না, অনেক গাছ আবার ক্ষতিকর, তো সেইটা বুঝেও আপনাকে গাছ লাগাতে হবে। তো আমার মনে হয় যে আমাদের যে 2 মেয়র আছেন তারা সরকারের সাথে বসে তারা ঠিক করতে পারেন যে এই যে হিট ওয়েভটা তো বাড়ছে গত বছরের তুলনায় এবার, তবে হিট ওয়েভ যে এইবারই হচ্ছে তা না, 60-এর দশকেও হয়েছে, 70-এর দশকেও হয়েছে। এইবার আমরা তীব্রতাটা একটু বেশি অনুভব করছি, কারণ ঢাকা শহরের ঘনত্ব আগের চাইতে বেড়েছে এবং গাছের সংখ্যা আগের চাইতে কমেছে, ঘর বাড়ির সংখ্যা আগের চাইতে বেড়েছে, গাড়ির সংখ্যা বেড়েছে। তো সেই সবগুলোকে মাথায় রেখে যে একটা নগর পরিকল্পনা, যে আমাদেরকে এই হিটওয়েভ থেকে রক্ষা পেতে গেলে আমাদের আশু করণীয় কি, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা নাগরিক, সরকার, সবাইকে আপনার এখানে ভূমিকা রাখতে হবে, কারণ সরকার একা এটা করতে পারবে না, কারণ আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে আমার পরিবেশকে সংরক্ষণ করার। তো কিন্তু সেই নেতৃত্বটা দিতে হবে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা নির্বাচিত মেয়র আছেন, যারা কিন্তু অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, শুধু ঢাকার কথা বলছি কেন, চুয়াডাঙ্গা, যশোর, পাবনা, এই বেল্টে দেখেন 42-এর উপরে উঠে গেছে, প্রায় 43। আমরা ঢাকায় কনসেন্ট্রেট করছি কেন? কারণ ঢাকায় যদি আমরা করি তাহলে অন্যরা আমাদেরকে অনুসরণ করবে, অন্য জায়গায় তো করতেই হবে। আপনি যখন সারা দেশের জন্য একটা পরিকল্পিত উন্নয়নের, এই যে বনায়ন বা আপনার পরিবেশ বান্ধব যে পরিকল্পনা, সেটা তো সারা দেশের জন্যই লাগবে। ঢাকাটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি ঢাকাতে বেশি অনুভব করছেন। কোনো জায়গায় যেমন চুয়াডাঙ্গা, হ্যাঁ ওই জায়গাগুলোতে আপনার অনুভূত হচ্ছে, কিন্তু ঢাকা যেহেতু আমাদের রাজধানী, সবকিছুর প্রাণকেন্দ্র ঢাকা, সেই কারণে ঢাকা থেকে শুরু হলে সেটা ছড়িয়ে পড়বে। পাশাপাশি আপনার ঢাকাকে অনুসরণ করে অন্যরা উদ্যোগ নিতে পারে, সাইমultaneously সব জায়গায় শুরু হতে পারে, যেটা শুরু হওয়া দরকার প্রত্যেক নাগরিকের। এবং পাশাপাশি স্টক টেকিংটা দরকার, ও আপনার এই যে রিসার্চটাও দরকার, যে হঠাৎ করে কেন আমাদের এখানে এটা হচ্ছে, সারা পৃথিবীতেই হচ্ছে, আমাদের যে স্থানীয় বা আমাদের যে জাতীয় কারণগুলো কি কি, সেগুলোকে আইডেন্টিফাই করে সেটা মিটিগেট করার চেষ্টা করা। আবহাওয়াবিদরা বলছেন এল নিনোর প্রভাবটা খুব বেশি হচ্ছে, এই কারণে এই ঘটনাটা ঘটছে। কিন্তু যে আমি যারবার যেটা বলছি, মোকাবেলা এবং না হওয়ার জন্য চেষ্টা করা, সেটি গাছ লাগানো ছাড়া আসলে কোনো বিকল্প আছে বলে মনে হয় না। যদিও বৈশ্বিক চাপ তো আছেই, সে জায়গাটা অবশ্যই বড় বড় দেশগুলো একটু চিন্তা করা দরকার। দুজনে থাকবেন, আরও একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের সঙ্গে আবার আলোচনায়। দর্শক, নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং শওকত মাহমুদ, দুজনকে আবারও স্বাগত। শওকত মাহমুদ, আজকে কাতারের আমির এলেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এবার আবারও ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের বাংলাদেশ সফর, এবং এটি অবশ্যই অনেক বড় তাৎপর্য বহন করে। তার মধ্যে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা এবং তেল কেনার একটা প্রস্তাব, বিষয়টি নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। কাতারের আমিরের বাংলাদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা বাংলাদেশের জন্য একটা বিশেষ সম্মানের বিষয়, কারণ কাতারের আমির হচ্ছেন এখন মুসলিম বিশ্বের একজন অন্যতম নেতা, এবং কাতার ধন সম্পদের দিক থেকে, আন্তর্জাতিক নীতির ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু একটি সম্মুখবর্তী রাষ্ট্র বলে আমি মনে করি। এবং কাতার, আপনি এই প্যালেস্টাইনের যে সমস্যা, সেটার ক্ষেত্রে তারা ক্রাইসিস মেটানোর জন্য মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। কাতারের আমিরের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী ইতিপূর্বে দেখা হয়েছে, কাতারে একটি জাতিসংঘের একটি সম্মেলনে গিয়েছিলেন, সেখানেও কথা হয়েছে। সেখানে আমাদের পক্ষ থেকে তখনও ভাটিতে তেল চাওয়া হয়েছিল। তো কাতারের আমির যে বাংলাদেশ সফর করতে এসছেন, এটা নিশ্চয়ই প্রমাণ করে বাংলাদেশের মানুষের প্রতি কাতারের সরকারের, কাতারের জনগণের ভালোবাসা রয়েছে। এবং কাতারের সঙ্গে আরেকটি বিশেষ সম্পর্ক হচ্ছে, কাতারে প্রচুর বাংলাদেশি কাজ করে এবং সেখানে রিক্রুটমেন্টের ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের প্রাধান্য দেওয়া হয়। তো কাতারের এই সফরে আমি মনে করি যে শুধুমাত্র যে এই চুক্তি বা সমঝোতার স্মারক সইয়ের মধ্য দিয়েই যে এটা খুব শক্তিশালী হবে তা নয়, কারণ মূল বিষয়গুলো হচ্ছে কাতার আন্তর্জাতিক বিশ্বে একটি, আমি মনে করি যে পশ্চিমা দুনিয়ার অত্যন্ত একটা নির্ভরযোগ্য শক্তি, এবং তারা নির্দিষ্টেও অনেক প্রভাব বিস্তার করে। তো সেই জায়গায় সে খানির পরে আমি মনে করি যে কাতারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়বে, এবং এটা আমাদের অনেকখানি তারা সহযোগিতা করতে পারে। আমরাও ব্যবসায়িক ক্ষেত্রে, বিশেষ করে জ্বালানি আমদানির ক্ষেত্রে, আমরা কাতারকে প্রাধান্য দিয়ে থাকি। বেসরকারি পর্যায়ে যে আমদানিগুলো হয়, তেল, গ্যাস, সেগুলো কাতার থেকেই বেশিরভাগ আনা হয় বলে আমি শুনেছি।
তো সেই জায়গায় এই সফরের ফলে আমাদের একটি জ্বালানি নির্ভরতার নিশ্চয়তার ক্ষেত্রে আমি মনে করি যে আমরা কিছুটা এগোতে পারবো। তবে আমাদের দরকার আরো প্রচুর শ্রমিক যেন বাংলাদেশ থেকে নেওয়া হয়, সে বিষয়ে আমাদের সরকারকে আমি মনে করি দৃঢ় পদক্ষেপ নেওয়া। শুধুমাত্র যে রাজনৈতিক সমর্থন বা আমরা নির্বাচন করেছি, আপনি এসছেন, আমরা আনন্দিত, আমাদের নির্বাচন স্বীকৃতি, বিষয়টি এরকম নয়, এইভাবে দেখাও প্রয়োজন। আমি মনে করি যে কাতারের আমির সফরকে আমরা ইতিবাচক ভাবে আরো বেশি দূরদর্শিতার সঙ্গে কাজে লাগাতে সক্ষম। জি, অধ্যাপক শফিউল আলম ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, কারণ সাম্প্রতিক সময়ে কাতারের যে ভূমিকা, বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন এই সংঘাতের সময়টায় এবং এখন ইরানের সঙ্গে সংঘাত, সে জায়গাটায় মধ্যস্থতাকারী হিসেবে কিন্তু কাতারের নামটা উঠে এসছে। কাতার খুব সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছে, সেটা একটা বড় বিষয়। কিন্তু কাতার তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র বা মিডল ইস্টে। সেই কাতারের আমির যখন বাংলাদেশ সফর করছেন, এটা আপনাকে বুঝতে হবে যে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটাকে আপনার দেখতে হবে যে বাংলাদেশ, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কূটনীতির যে সাফল্য, শেখ হাসিনা কিন্তু একটা দৃষ্টি রেখেছেন যে মুসলিম বিশ্বের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করা। কেন মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন করা? একটা হচ্ছে আমাদের দেশের প্রচুর মানুষ সেখানে যায়, কাজ করতে যায়, যদিও আমি মনে করি যে আমাদের অনেক ট্রেন শ্রমিক সেখানে যাওয়া দরকার। তো যাই হোক, উইদাউট ট্রেনিং এ আমাদের অনেকে যায়। তো এই শ্রমিক সংখ্যা বাড়ানো, তাদের যে দুঃখ বেদনা সেগুলো লাঘব করা, সেটা একটা দিক আছে। আর আমরা তো জ্বালানি আমদানি করি, যে জ্বালানি তেল আমদানি করি, তো সেক্ষেত্রে জ্বালানি তেলের ক্ষেত্রে যদি আমরা সুবিধা পাই, সেটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে কাতার, মিডল ইস্টের দেশগুলোর বাংলাদেশে বিনিয়োগ। কারণ এই বর্তমান সরকার কিন্তু অনেকগুলো এক্সপোর্ট প্রসেসিং জোন করেছে। তো সেই জোনগুলোতে আপনার এই কাতার থেকে শুরু করে কাতার, সৌদি আরবিয়া সহ মিডল ইস্টের যে ধনবান যে দেশগুলো আছে, সেগুলো যদি বাংলাদেশে বিনিয়োগ করে, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে আরো গতি সঞ্চার হবে। তো এই সব কয়টা বিষয়কে মাথায় রেখেই কিন্তু শেখ হাসিনার সরকার বিগত বেশ কয়েক বছর ধরে মিডল ইস্টের উপর একটা ফোকাস রেখেছে, যাতে মিডল ইস্টের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হয়। এবং মিডল ইস্ট কিন্তু আমাদেরকে আরো অনেক জায়গায়, যেমন এই ধরনের বন্ধুরা আপনাকে আরো অনেক জায়গায় সহায়তা করতে পারে, বিশেষ করে আপনার আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে। ইউনাইটেড নেশনসে বা সিকিউরিটি কাউন্সিল, বিভিন্ন জায়গায় যখন বাংলাদেশ বিভিন্ন জায়গায় ভোটে অংশগ্রহণ করে বা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যখন অংশগ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু মুসলিম দেশগুলো আমাদেরকে সমর্থন যোগাতে পারে। তো নানামুখী বিষয়কে মাথায় রেখেই কিন্তু সরকার কাতারের আমিরকে আমন্ত্রণ জানিয়েছে, তিনি এসেছেন। এর মধ্যে দিয়ে আমাদের সাথে কাতারের একটা গভীর সম্পর্ক স্থাপিত হবে। ইতিমধ্যে যে সম্পর্কটা আছে সেটা আরো কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা আশা করব যে কাতারের বিনিয়োগ বাংলাদেশে আসবে। বাংলাদেশ যে আপনার বাকিতে তেল কিনতে চাচ্ছে, সেটা হলে বাংলাদেশের অর্থনীতির জন্য সুবিধা হবে, সেইটা হবে, আরো অনেক কিছু হবে। পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে আপনার সৌদি আরবের যে আপনার যুবরাজ সালমান, তিনিও হয়তো খুব শীঘ্রই বাংলাদেশ সফর করবেন। তো মিডল ইস্টের সাথে আমাদের যে কূটনৈতিক সম্পর্ক, যে উষ্ণ সম্পর্ক, সেটা যে আগের চাইতে অনেক বেশি শক্তিশালী হয়েছে এই সফরের মধ্য দিয়ে, এটাও কিন্তু আরেকবার প্রমাণিত হয়েছে। তো আমরা আশা করব এই সফর থেকে বাংলাদেশ যেমন লাভবান হবে, কাতারও লাভবান হবে। কারণ আমরা আমাদের পক্ষ থেকে কাতারকে যা দেওয়া সম্ভব সেটা আমরা দিব, কাতারের কাছ থেকে যেটা আমাদের নেওয়া সম্ভব সেটা আমরা নিব। কিন্তু এই জায়গাটা শওকত মাহমুদ, আপনি যেটা বললেন যে আরও শ্রমিক যাওয়া দরকার, দক্ষ শ্রমিক যাওয়া উচিত, কিন্তু সে জায়গাটায় ইদানিং কিন্তু কাতারে কাজের খুব সংকট। বিশ্বকাপটার পরপর যারা আছেন এর মধ্যে, তারা অনেকেই কাজ পাচ্ছে না, সেটি আমরা বিভিন্ন সময় প্রতিবেদনও করেছি। সে জায়গায় নতুন করে শ্রমিক যাওয়ার চেয়ে আপনি যেটা বলছেন দক্ষতার জায়গাটায় বেশি ফোকাস করা, পাশাপাশি অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া যেটা বললেন যে বাংলাদেশে বিনিয়োগ, এক্সপোর্ট প্রসেসিং জোনগুলোতে বিনিয়োগ বাড়ানো, সে জায়গায় আলোচনা হওয়া উচিত, তাই তো? হ্যাঁ, আমার মনে হয় একটা প্রস্তাবনা দেওয়া হবে, সেটা হচ্ছে যে একটা কাতারের জন্য একটা আলাদা ইকোনমিক জোন মানে প্রস্তাব করা, যেটা আমাদের এখানে বিভিন্ন দেশের জন্য করা হয়েছে এবং বাস্তবায়িত হচ্ছে। কারণ কাতারের ব্যবসায়ীরা বাংলাদেশে কি ধরনের ব্যবসা করবে সেটা কাতারের ব্যবসায়ীরা ভালো বলতে পারবে। ইকোনমিক জোনে তারা কি ধরনের ইন্ডাস্ট্রি করতে চায় সেগুলো নিশ্চয়ই এটা বিবেচনা তারা করবে। তবে পাশাপাশি আপনি বলছেন যে কাতারে এই শ্রমবাজারে এখন আগের মতো শ্রমবাজার নেই, তবে আমাদের এই শ্রমবাজার তো ধরেন মালয়েশিয়ার সঙ্গে আমাদের
একটা কূটনৈতিকভাবে আমরা পারিনি মালয়েশিয়ার সঙ্গে কথা রেকর্ড করতে। তারপরে সৌদি আরবে এখন কত রিক্রুটমেন্ট জানি না, কিন্তু কম। তারপরে মিডল ইস্টের অন্যান্য দেশে সেই জায়গায় কাতার আছে, এবং কাতারের সঙ্গে আমরা কিভাবে বাড়াতে পারি এটা হয়তো আমরা জানি না, কিন্তু দক্ষ শ্রমিক চাইলে আমরা দক্ষ শ্রমিক বাড়াতে পারি, সেটা আমাদের কখনো অসম্ভবের কিছু না। তবে কাতারের দৃষ্টিভঙ্গিটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং কাতার আমি মনে করি যে তারা এমন একটি শক্তিশালী দেশ যারা সৌদি আরবের সঙ্গে এই দ্বন্দ্বের মধ্যেও কিন্তু তারা টিকে আছে এবং ভালো করছে তারা। তো সেই জায়গায় আমি বলবো যে কাতার আমাদের জন্য অনেক কিছুরই জন্ম দিতে পারে, অনেক সহযোগিতার হাত বাড়াতে পারে। এখন তাদের মধ্যে কি চিন্তা ভাবনা আছে আমরা জানি না, হয়তো কাতারের আমির নতুন কোনো প্রস্তাবও দিতে পারেন। চিন্তা ভাবনা নিশ্চয়ই ভালো, কারণ না হলে প্রথম সফর হিসেবে বাংলাদেশে এই সফর আসা, সেটা নিশ্চয়ই আসতেন না তিনি। তারপরে এসছেন, আমরা আশা করবো যে এই সমস্যাগুলো আসে, বা সমস্যা না থাকলেও যে নতুন নতুন দ্বার উন্মোচন হওয়া দরকার, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো, সেগুলো হবে, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করতে হবে। অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, শওকত মাহমুদ, দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটল টাটা নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।